কেরানীগঞ্জের শিশু আব্দুল্লাহ, গাজীপুরের সুলাইমানের পর এবার হবিগঞ্জে গর্তের ভেতর থেকে নিখোঁজ 4 শিশুর লাশ উদ্ধার। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড বলছে স্বজনরা। রাজশাহীতে চুরির অপবাদে গণপিটুনিতে যুবক নিহতের ঘটনা পরিকল্পিত, অভিযোগ স্বজনদের। 2 শিশু নির্যাতন মামলায় 3 আসামির জামিন মঞ্জুরে ন্যায় বিচার নিয়ে শঙ্কা। এটিএম কার্ড জালিয়াতিতে জড়িত এক বিদেশি সহ 3 জন শনাক্ত। 36 গ্রাহকের প্রায় 21 লাখ টাকা লোপাট। 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরতের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। মে মাসের মধ্যে শেষ হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হবে 70,000 কোটি টাকায়। এবং কঠোর নজরদারির কারণে চট্টগ্রাম বন্দরে জলদস্যুর তৎপরতা শূন্যের কোটায়। গ্রিন পোর্টের তালিকায় আবারও অন্তর্ভুক্ত চট্টগ্রাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি হাফসাতুন্নেসা। কেরানীগঞ্জের শিশু আব্দুল্লাহ, গাজীপুরের সুলাইমানকে অপহরণ করে হত্যার পর এবার হবিগঞ্জের বাহুবল থেকে নিখোঁজের 5 দিন পর 4 শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বাহুবলের সুন্দরটিকি গ্রাম থেকে শুক্রবার তারা নিখোঁজ হয়। এদিকে এই ঘটনায় অভিযোগের তীর এলাকার পঞ্চায়েত প্রধানের দিকে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। সকালে সুন্দরটিকি গ্রামের কুমারহাটে বালুর গর্তে 4 শিশুর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশ 4টি শনাক্ত করে। স্বজনরা জানায়, গত শুক্রবার খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর এলাকায় মাইকিং করা হয়। পরে স্বজনদের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয় বাহুবল থানায়। এই ঘটনায় অভিযোগের তীর এলাকার পঞ্চায়েত প্রধান আব্দুল আলীর দিকে। এলাকাবাসীও জানায়, আব্দুল আলী নানা অপরাধের সাথে জড়িত। ওরা শুক্রবার দিন বিকেলে 3টার দিকে খেলতে বাইরেছে আর ঘরে ফিরে নাই। না তো দেখা যায় মানে গন্ধ পাওয়া যাইতেছে, কথা বলছি আমরা তো দূর থেকে আইছি, আইয়া আমরা দেখছি এই অবস্থা। এরা লেখাপড়া করতো, অত্যন্ত দরিদ্র পরিবারের এই শিশু সন্তানটি, তাদের নুনান্তে পান্তা পড়া। ঘটনার পর আব্দুল আলী পলাতক রয়েছেন, তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 4টে লাশ পাইলাম মাটিতে চাপা দেওয়া। কিরকম লাশের লাশ আছে এখন অর্ধগলিত অবস্থা, লাশ পাওয়া গেছে। আপনারা কি কোনো ক্লু বের করতে? না, এখনো ক্লু পাই না কিছু। ব্যবস্থাটা কি নেবেন আপনারা? আমরা ব্যবস্থা নিব, মামলা হয়েছে এটা দিয়ে ব্যবস্থা নিব। তবে অপরাধী সম্পর্কে কোনো ধরনের তথ্য দিতে পারলে 1 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন সিলেটের ডিআইজি। আব্দুল আহাদ, সবুজ সংবাদ, বাহুবল, হবিগঞ্জ। রাজশাহীর পবায় 2 শিশু নির্যাতন মামলায় 3 আসামিকে জামিন মঞ্জুর করেছেন আদালত। আসামিরা জামিন পাওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন মামলার বাদী ও আইনজীবী। তবে প্রকৃত আসামিকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী থেকে সাইফুর রহমান রকির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মোবাইল চুরির অভিযোগে রাজশাহীর পবায় গেল শুক্রবার এভাবেই শিশু জাহিদ ও ইমনকে বেঁধে রেখে 8 ঘন্টা অমানবিক নির্যাতন চালান র্যাব ও সেনা সদস্য সহ কয়েকজন গ্রামবাসী। ঘটনার পরদিন 13 জনের নাম উল্লেখ করে পবা থানায় একটি মামলা দায়ের হলেও চাঞ্চল্যকর এই ঘটনায় বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2 ও শিশু আদালতে আত্মসমর্পণ করে জামিন পান 3 আসামি। যে নির্যাতনটা চালিয়েছিল তাকে ওখানে হবে 324-এর ধারা, 324 না দিয়ে 323-এ দিয়েছে। আমরা আগামীতে অপহরণের ধারা এই মামলাতে সংযুক্ত হবে এবং আজকের আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে রিভিশন দায়ের করব। এদিকে আসামিরা জামিন পাওয়ায় ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ মামলার বাদীর। শাস্তি দিয়েছে আমার ছেলের জন্য, ওদের জন্য কি শাস্তি ব্যবস্থা করলো? আসামি কিশোর ভাবে তারা জামিন নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আমার ছেলের সুস্থ বিচার আপনাদের কাছে একটা চাই। অন্যদিকে আসামিদের বিরুদ্ধে প্রচলিত ধারায় প্রতিবেদন দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যারা মামলা হওয়ার পরবর্তীতেই বা তার আগেই পালিয়েছে, যারা মানে সাবসিকুয়েন্ট কন্ডাক্ট বলে, তারা গিলটি, তো সেই হিসাবেই পালিয়েছে। তো তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব, অ্যারেস্ট করার চেষ্টা চলছে। এই ঘটনায় প্রধান 2 আসামি নাসির ও সাগর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে পুলিশ। সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীর পবায় চুরির অপবাদে নির্মম নির্যাতন চালিয়ে হাসানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতনামা 25 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার রাতে দর্শনপাড়া ইউনিয়নের বাকশৈল গ্রামের একটি মুদি দোকানে তালা ভাঙার আওয়াজ পেয়ে স্থানীয়রা আটক করে হাসানকে। পরে তাকে গ্রাম পুলিশের হাতে তুলে দেয় তারা। স্থানীয়দের অভিযোগ, এরপর গ্রামের একটি ক্লাব ঘরে আটকে রেখে তার উপর রাতভর নির্যাতন চালায় গ্রাম পুলিশ সদস্যরা। ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে পুলিশ লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। আমার স্বামীকে সন্দেহমূলক আমার স্বামী কোনো অন্যায় করেনি, কোনো ধরনের অন্যায় করেনি, তা আমার স্বামীকে পরিকল্পিতভাবে মেরেছে। যে আমরা বিচার চাই, কিছু নাই। আমার ভুইপুরে একটাই সন্তান, আর কেউ নাই। তার 3টে ছেলে, একটা এর ছোট একটা, তার ছোট একটা। সে ছেলে পেলে কি করে খাবে? চৌকিদার এবং দফাদার যার হাতে তাকে হ্যান্ডওভার করা হয়েছিল মর্মে শোনা যাচ্ছে, তাকে পেলেই মামলাটার মূল রহস্য উদ্ঘাটন হবে। আমরা তাকে খুঁজতেছি। তাকে পাওয়া মাত্র যারা এই মার্ডারের সাথে জড়িত বা এই হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনবো, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। গাজীপুরে 4 বছরের শিশু সোলাইমানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকাল 10টায় ভাওয়াল বদরে আলম কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। পরে একটি বিক্ষোভ মিছিল চান্দনা চৌরাস্তা হয়ে সোলাইমানের বাড়ির সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। সোমবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর থেকে 4 বছরের শিশু সোলাইমানের লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, মুক্তিপণের দাবিতে শনিবার অপহরণ করা হয়েছিল তাকে। এরকম একটা নির্মূল বাচ্চা, গরিব মানুষ, এখানে অগ ফাঁসি দেওয়া উচিত। আমি তো আশা করি প্রশাসনের কাছে যে এই ধরনের একটা বিচার করা উচিত, যে সারা বাংলাদেশে সবাই সজাগ হয়ে যায় যে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারবে না। সুষ্ঠু বিচার চাই এবং এই সরকার যাতে আওয়ামী লীগ সরকার যাতে সুষ্ঠু বিচার করতে পারে সেই জন্য আমরা আশাবাদ করি। ভবিষ্যতে এই ধরনের কোনো হত্যাকাণ্ড না ঘটে, এই শাস্তি দেখে সবাই সন্তুষ্ট হইব। একের পর এক এমন নৃশংস ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতার উপর জোর দিয়েছেন মনোবিজ্ঞানী আনোয়ারা সৈয়দ হক। দুপুরে সময় সংবাদকে তিনি বলেন, এসব অপরাধের দ্রুত বিচার করা না গেলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে। এ ব্যাপারে যদি আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং মনে রাখতে হবে, যদি আমরা বেশি দেরি করি এবং বেশি দেরি করে বিচার করি তাহলে পরে কিন্তু সমাজের উপরে এবং মানুষের মানসিক বলয়ের উপরে কোনো প্রভাব পড়বে না। যে জিনিসগুলো আমার সমাজকে ক্ষতি করছে, আমার ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করছে, আমার রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে, এখানে কোনো ছাড় দিলে চলবে না, এখানে কোনো আইনের বিচার ওইভাবে আনলে চলবে না। এখানে তাৎক্ষণিক বিচারই হচ্ছে একমাত্র বিচার। কার্ড জালিয়াতির মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তুলে নেওয়ার ঘটনায় কয়েকজন বিদেশি নাগরিককে নজরদারিতে রাখা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। এদিকে সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এটিএম বুথে কার্ডের প্রবেশমুখ প্রয়োজনের তুলনায় বড় হওয়ায় স্কিমিং ডিভাইস বসিয়ে টাকা হাতিয়ে নেওয়া সম্ভব হয়েছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 6 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর গুলশান, বনানী ও মিরপুরের কালচি এলাকায় ইস্টার্ন, ইউনাইটেড কমার্শিয়াল ও সিটি ব্যাংকের 4টি বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে কার্ড জালিয়াতি ও পরে গ্রাহকের অজান্তে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটে। 2টি ব্যাংকের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে সময় সংবাদ। এর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির বনানী বুথের ফুটেজে দেখা যায় 7 ফেব্রুয়ারি সকাল 10টা 42 মিনিটে বুথে প্রবেশ করে এক ব্যক্তি। মাত্র 2 মিনিট সময় নিয়ে স্কিমিং ডিভাইস বসিয়ে বের হয়ে যায় সে। এর কয়েক ঘন্টা পর এসে ডিভাইসটি খুলে নেয়। পরের দিন বিকেল 5টা 20 মিনিট থেকে রাত 11:15 পর্যন্ত 3 বার বুথে প্রবেশ করে টাকা তুলে নেয় একই ব্যক্তি। তবে এদিন তার পরনে ছিল ভিন্ন রঙের পোশাক। আর এসব ঘটনায় পল্লবী থানায় সিটি ব্যাংক এবং বনানী থানায় ইউসিবি মামলা করে। বর্তমানে মামলাগুলো তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এরই মধ্যে কয়েকজনকে শনাক্ত করেছেন তারা। 4-5 জনকে আমরা শনাক্ত করেছি, যাদের ভিতরে যেহেতু এটা বিদেশি, ছবিগুলো আরেকটু স্পষ্ট করে যখন আমরা পুরোপুরি নিশ্চিত হব যে এই ব্যক্তি সেই ব্যক্তি, তখন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এটিএম বুথে কার্ডের প্রবেশ মুখের নির্দিষ্ট একটি ব্যাসার্ধ থাকার কথা, কিন্তু যে বুথগুলোতে জালিয়াতির ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাসার্ধ অনেক বেশি ছিল। ফলে সহজেই কার্ডের প্রবেশ মুখে স্কিমিং ডিভাইস বসাতে পেরেছে অপরাধীরা। আমরা যে এখান থেকে কার্ডটা প্রবেশ করাই, সেই কার্ডের প্রবেশ মুখে একটা ব্যাস আছে,
যে ব্যাসটা ডিফাইন করা থাকে মেশিনে। তো আপনি যদি অনেক বড় আকারের প্রবেশমুখটা করেন তাহলে এই কার্ডের প্রবেশমুখের সম্মুখে আপনি আরেকটা চিপ ইজিলি বসাতে পারবেন, যে চিপের মাধ্যমে আপনার যতগুলো কার্ড ব্যবহার হবে সমস্ত কার্ডের তথ্যগুলো কপি করা যাবে। এখন কি ওইভাবে ক্লোন করা হয়েছে? হ্যাঁ, এখন এটা এইভাবে ক্লোন করা হয়েছে, এছাড়া অসম্ভব স্ক্যামিং করা এতগুলো কার্ডে। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা আরও বলছেন, ব্যাংকের লোকজনের যোগসাজশ ছাড়া এই জালিয়াতি সম্ভব না। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, ব্যাংকের লোকজনের জড়িত থাকার বিষয়ে এখনও নিশ্চিত নন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এটিএম বুথের জালিয়াতির ঘটনায় ৩৬ জন গ্রাহকের ২০,৬০,০০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ৫৬টি বাণিজ্যিক ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে একথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। এর আগে বিকেল ৩টায় ব্যাংকগুলোর প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু করেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা। বৈঠকে ব্যাংকগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, এটিএম বুথের মাধ্যমে যে গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলো আগামী ১ সপ্তাহের মধ্যে গ্রাহকদের ক্ষতিপূরণের অর্থ বুঝিয়ে দিতে হবে। এ ধরনের অপতৎপরতা রোধে ব্যাংকগুলোর মধ্যে আন্তঃসংযোগ ও মানুষকে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি ব্যাংক কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদেরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। যে ৩৬ জন গ্রাহকের অর্থ এইভাবে হাতিয়ে নেওয়া হয়েছে অপতৎপরতাকারীগণ, তাদের প্রত্যেকের টাকাই ফেরত পাবেন তারা। স্ব ব্যাংক আসলে জানিয়েছেন যে তারা তাদের কাস্টমারকে আগামী সপ্তাহের মধ্যেই টাকা ফেরত দিয়ে দেবে এবং আগামীকাল ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকে তাদের যে ২২ জন গ্রাহকের টাকা খোয়া গেছে তাদেরকে যারা এখানে আসবেন তাদেরকে সেই ক্ষতিপূরণটা দিয়ে দেবে। বাংলা সময় আরো থাকছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত, আহত আরো ১৪। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আবারও সময় আর ব্যয় বাড়ল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের। সবচেয়ে গুরুত্ব দিয়ে ২০১০ সালে শুরু করা এই মহাসড়কটি ২ বছর পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা থাকলেও ২০১৫ সালেও বাস্তবায়ন হয়নি সে প্রতিশ্রুতির। পাশাপাশি সর্বশেষ গতকাল আবারও একনেকে চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে প্রকল্পের বরাদ্দ করা অর্থ ও প্রকল্প বাস্তবায়নের সময়সীমা। তবে আগামী মে মাসে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিকভাবে প্রকল্প পরিকল্পনায় বাস্তবসম্মত পরিকল্পনা না নেয়ার ফলেই বছরের পর বছর লাগছে এই গুরুত্বপূর্ণ প্রকল্পে। দেশের আন্তঃযোগাযোগ আর অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ২০০৬ সালে দরপত্র আহ্বান আর নকশা প্রণয়নের পর কাজ শুরু হয় ২০১০ সালে। ১৯২.৩০ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয় ২,১৬৫ কোটি টাকা। সময় নির্ধারণ করা হয় ২ বছর। সর্বশেষ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় চতুর্থ দফায় আরও ৬৬২ কোটি টাকা ব্যয় বেড়ে এই প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩,৮০০ কোটি টাকা। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের সময় বাড়ানো হয়েছে আরো ১ বছর। তবে বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে আগামী মে মাসে ঢাকা চট্টগ্রাম ৪ লেনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ফার্স্ট লেয়ারের কাজ আমরা সম্পন্ন করেছি, এখন ফিনিশিং লেয়ারের কাজ আমাদের চলছে। ফিনিশিং লেয়ার ১২১ কিলোমিটারের মতো এর মধ্যে হয়ে গেছে। ফিনিশিং টাচ দিয়ে আমরা আশা করছি মে মাসে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তবে বারবার সময় বাড়ানোর ফলে বাড়ছে প্রকল্প খরচ, একই সাথে ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশের অর্থনীতি, এমনটাই মনে করেন এই সড়ক ও পরিবহন বিশেষজ্ঞ। 4 লেন প্রজেক্ট যদি কমপ্লিট হয় তাহলে শুধু এটার জন্যই আমাদের জিডিপির প্রবৃদ্ধি 0.5% বেড়ে যাবে, যেটা টাকার অঙ্কে প্রায় ১০-১১ হাজার কোটি টাকার সমান। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাহলে এই জিনিসটা কিন্তু ফিজিবিলিটি স্টাডিতেই কিন্তু এটা যদি সেখানে উল্লেখ থাকতো, তখন সেটার জন্য ব্যবস্থা করা, অতিরিক্ত টাকার সংস্থান করা বা কোনো নতুন কোনো টেকনিক সেখানে উল্লেখ করা যদি থাকতো, তাহলে কিন্তু সেখানে কাজটা তখন থেমে যেত না। একই সাথে ভবিষ্যতে অভিজ্ঞ ও ভালো ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ ও বাস্তবতার নিরিখে পরিকল্পনা না করা হলে এর মাসুল যুগের পর যুগ গুনতে হবে বলেও মনে করেন তিনি। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
কঠোর নজরদারির পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেয়ার কারণে চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙর এলাকায় জলদস্যুতার হার শূন্যের কোটায় নেমে এসেছে। অপেক্ষমান জাহাজে ছোটখাটো রশি কিংবা মালামাল চুরির ঘটনা ঘটলেও গত কয়েক বছরে ক্যাটাগরি 1 অর্থাৎ কোনো বিপজ্জনক ঘটনা ঘটেনি এ অঞ্চলে, যে কারণে আন্তর্জাতিক সংস্থাগুলোর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে গ্রিন পোর্টের তালিকায় ফিরে এসেছে চট্টগ্রাম বন্দর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক বছর আগেও গভীর বঙ্গোপসাগর এবং বহির্নোঙরে জলদস্যুতার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকায় প্রথম দিকেই ছিল চট্টগ্রাম বন্দরের নাম, যে কারণে এখানে আসা জাহাজের বিমার পরিমাণও ছিল তুলনামূলক বেশি। ছোট ছোট প্রতিষ্ঠানের জাহাজগুলো কোনোভাবে আসলো, বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানের জাহাজগুলো আসতো না। কিন্তু এখন পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, পার্শ্ববর্তী দেশ করাচি বন্দর এবং অন্যান্য বন্দরের চাইতে, মায়ানমার বন্দরের চাইতে বর্তমান কিন্তু চট্টগ্রাম বন্দর অনেক দূর এগিয়ে গেছে। ক্রমাগতভাবে জলদস্যুতা বাড়ার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো 2004 সালে চট্টগ্রাম বন্দরকে ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর থেকে বন্দর কর্তৃপক্ষ এবং কোস্টগার্ডের নানামুখী উদ্যোগে জলদস্যুতার পরিমাণ অনেকটা কমে আসে। আমরা 2013 সালে পৃথিবীর ঝুঁকিপূর্ণ বন্দরের থেকে বাংলাদেশের নাম কাটিয়ে ফেলেছি। আমাদের আর ঝুঁকিপূর্ণ বন্দর বলা হয় না। ইন্টারন্যাশনাল মেরিটাইম সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 2011 থেকে 2015 সাল পর্যন্ত বন্দরের বহির্নোঙরে 57টি ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। তবে ক্যাটাগরি 1 টাইপের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন বন্দরের এই কর্মকর্তা। মানুষ 6 কিলোমিটার পর্যন্ত চিহ্নিত করতে পারি। এই ভিটিএমএসটা কার্যকর হওয়াতে আমরা এভিডেন্স রাখতে পারছি এবং এই এভিডেন্সের ফলে আমরা এই বিষয়টা জলদস্যুতা প্রায় শূন্য কোঠায়। গ্রিন পোর্ট হিসেবে পরিচিতি পাওয়ার এই সুফল হিসেবে গত বছর চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় 2000 পণ্যবাহী জাহাজ, আর বন্দর কর্তৃপক্ষ হ্যান্ডেলিং করেছে অন্তত 20 লাখ টিউএস কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খাদ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। দুপুরে নওগাঁ সার্কিট হাউসে খাদ্য সংগ্রহ বিষয়ে রাজশাহী বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। এছাড়া আগামীতে নতুন নীতিমালা প্রণয়ন করে দ্বিগুণ খাদ্য সরবরাহ করা হবে বলেও জানান মন্ত্রী। মতবিনিময় সভার পর তিনি বগুড়ার সান্তাহারে নির্মাণাধীন শীতাতপ নিয়ন্ত্রিত খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সময় নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়া সিরাজগঞ্জের একটি খাদ্য গুদামও পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে খাদ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক বদরুল হাসান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ডক্টর এস.এম. মহসিন, যুগ্ম সচিব আতাউর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সরকারি গুদামে মজুত আছে প্রায় 15 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য। এটা অতীতের যে কোনো সময়ের চেয়ে একটা ভালো মজুত আমাদের বর্তমানে, এবং বাংলাদেশ এখন পৃথিবীর চতুর্থ খাদ্য চাল উৎপাদনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর ৪র্থতম স্থান বাংলাদেশের। নিম্নমানের চাল সংগ্রহ করার ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে এই ব্যাপারে কিন্তু আমাদের জিরো টলারেন্স, কোনো রকম ছাড় দেওয়া হবে না। যত বড় কর্মকর্তাই হন তাকে কোন রকম ছাড় দেওয়া হবে না এই ব্যাপারে। দেশে 1,70,000 পুলিশের মধ্যে 2-1 বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে, তবে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা শেষে তিনি একথা বলেন। 2-1 পুলিশ অপকর্ম করতেই পারে। লক্ষণীয় আমি যেটা বলি যে তাদেরকে আমরা কি ব্যবস্থা নিয়েছি, সঙ্গে সঙ্গে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, সঙ্গে সঙ্গে তাদেরকে উইথড্র করা হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে বিচারের মুখোমুখি করেছে, কারণ কেউ বিচারের ঊর্ধ্বে না, আইনের ঊর্ধ্বে না। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও 14 জন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় বেলা 12:30টার দিকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান গৌরীপুর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী সহ 3 জন নিহত হন। আহত হন আরও 4 জন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘাতক চালককে আটক করেছে পুলিশ। 500টা ব্রেক মারছে, হইতেছে না। এখন আমি নিজে বেদিশ হয়ে গেছি, যাই খারাপ বাস ছিল ওই বাসের পিছনে মারছে, মারার সাথে মনে করেন পাবলিকগুলো সাইডে ছিল, এই পাবলিকগুলোর গায়ে উঠে গেছে।
সকালে পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের শৌলুয়াকন বাড়ির কাছে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা 3 আরোহীর মাঝে 2 জন ঘটনাস্থলেই মারা যান। আহত অপরজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন হইল হুন্ডা চালক আর একজন হইল একজন স্কুল টিচার। আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং হুন্ডা এবং বাস উভয়টাই আটক আছে। এদিকে মাদারীপুরের কাউরাকান্দিতে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন একজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের সদর উপজেলার আকুয়া বাইপাস সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 6 জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মাঝে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে 2 এবং বরগুনায় 1 জন নিহত হয়েছেন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার শুনানির পরবর্তী তারিখ 22 ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত। বিকেলে মহানগর অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন। এর আগে দুপুরে মামলার শুনানির জন্য 3 আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় এই মামলার অন্যতম আসামি শাহ সেলিম টিপুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী। পরে যুক্তিতর্ক শেষে মামলার পরবর্তী তারিখ 22 ফেব্রুয়ারি নির্ধারণ করে আদেশ দেন বিচারক। মামলার নথি থেকে জানা যায় এই মামলায় মোট আসামি 5 জন। এদের মধ্যে টিপু ও সাজু জামিনে আছেন। আর অন্য আসামি ড্যানিকে গতকাল তার 5 লাইশের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বাকি 2 আসামি পলাতক রয়েছে। বাংলা সময় আরো থাকছে। জেনেটিক ডিসঅর্ডারের কারণে এখন প্রতিবন্ধী চাঁদপুরের একই পরিবারের 3 সদস্য। সংবাদ প্রচারের পর সহায়তার আশ্বাস প্রশাসনের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। গাজীপুরে 4 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, টঙ্গীর বনমালা এলাকায় বাড়ির আঙিনায় খেলছিল 4 বছর বয়সী একটি শিশু। এ সময় ভরত নামে এক প্রতিবেশী তাকে প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর ডেকে নেয়। এক পর্যায়ে তার উপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালালে চিৎকার করে মেয়েটি। এ সময় তার দাদি ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। পরে শিশুটির বাবা টঙ্গী মডেল থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে ভরতকে আটক করে। বগুড়ায় গুলিবিদ্ধ অবস্থায় রাব্বি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতরাতে সদর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোকুল এলাকায় রাব্বি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এক স্কুল ছাত্রীকে অপহরণের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে গুলিবিদ্ধ হয় রাব্বি। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রাব্বি ও তার দলবলের দফায় দফায় হামলা ও হুমকিতে আতঙ্কিত হয়ে পরিবার নিয়ে বাড়ি ছাড়ে এসএসসি পরীক্ষার্থী সহ 2 শিক্ষার্থী। পরে সময় সংবাদে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর পুলিশি প্রহরায় এসএসসি পরীক্ষায় অংশ নেয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা করা হয়। রাব্বি এবং তার সন্ত্রাসী দল একজন স্কুল পড়ুয়া ছাত্রীকে অপহরণের পরিকল্পনা করছে। পুলিশ তৎক্ষণাৎ সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাব্বির লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এই ঘটনায় রাব্বি ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় এবং রাব্বির কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 6 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার ফটিকখালী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ইটভাটা শ্রমিক ঠান্ডু ট্রলিতে করে মাটি নিয়ে যাওয়ার সময় একই গ্রামের আজিজ ও মজিদ রাস্তা দিয়ে ট্রলি নিতে বাধা দেয়। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 6 জন আহত হন। পরে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 পক্ষের মারামারি হয়েছে। আজকে সকালে এই উভয় পক্ষের মোট 6 জন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। কক্সবাজারে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। ভোরে মহেশখালী উপজেলায় এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে 2টি বিদেশি বন্দুক ও 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মাতারবাড়ি ইউনিয়নের দারিয়ারখা এলাকায় সেতু ও
একরাম বাহিনী মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থলে ডাকাত দলের এক সদস্যকে আহত অবস্থায় গুলিবিদ্ধ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুস্থভাবে জন্ম নিলেও প্রাপ্তবয়সে এসে প্রতিবন্ধী হয়েছেন চাঁদপুরের একই পরিবারের ৩ জন। প্রথমে একজন, পরে ধারাবাহিকভাবে অপর 2 জন শিকার হন প্রতিবন্ধিত্বের। হঠাৎ করে এমন অবস্থার কারণে সংসারের বোঝা হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। চিকিৎসকরা বলছেন জেনেটিক্যাল ডিসঅর্ডারের কারণেই প্রাপ্তবয়সে এসে এ রোগের বিস্তার ঘটেছে। ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামের দিনমজুর মতিমিরের বড় ছেলে মিজান 20 বছর আগে কাজ করতেন একটি পোশাক কারখানায়, কিন্তু হঠাৎ করেই চলার শক্তি হারান। এরপর থেকেই দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি। শুধু মিজানি নয়, বোন হাফসা ও ভাই রাজুরও একই পরিণতি। সুস্থ ও স্বাভাবিকভাবে জন্ম নিলেও ভাগ্যের নির্মমতায় এখন তারা প্রতিবন্ধী। প্রাপ্ত বয়সে এসে তাদের হাত পা ও শরীর শুকিয়ে এখন শীর্ণকায়। এই অবস্থায় কর্মক্ষমতা হারিয়ে বাবা মায়ের সংসারে বোঝা হয়ে দাঁড়িয়েছেন তারা। এই পর্যন্ত 25 বছর হয়েছে, ঘরতে পারে নামতে পারি না, চলাফেরা করতে পারি নাই, মানে অনেক কষ্টে আছি। 15 বছর বিয়ে হয়েছে, এর মানে স্বামী 2টা বাচ্চা রেখে চলে গেছে। আর নিজে চলমু হিরমু কর্মু আর নিজে অসুস্থ হয়ে গেছি। চিকিৎসকরা বলছেন জেনেটিক্যাল ডিসঅর্ডারের কারণে তারা প্রতিবন্ধী হয়েছেন। তবে নিয়মিত ব্যায়াম ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের মাধ্যমে কিছুটা সুস্থ থাকা সম্ভব। এটা আসলে কনজেনিটাল মাসকুলার ডিস্ট্রফি, আমরা লিম্ব গার্ডেল মায়োপ্যাথি বলি। নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নেই, তবে এক্সারসাইজ এবং ডায়েট এগুলোর কিছু ভূমিকা আছে। এদিকে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের। তারা যেভাবে সুচিকিৎসা পায় বা তারা একটু চল্লাফেরা খাইতে পারে, এই জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দিনমজুর মতিমিরের এই 3 সন্তানের মতো অপর 3 সন্তানও প্রতিবন্ধী হওয়ার ঝুঁকিতে রয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। এদিকে সময় সংবাদে প্রতিবেদন প্রকাশের পর প্রতিবন্ধী 3 ভাই বোনের চিকিৎসা, আর্থিক সহায়তা ও তাদের কাউন্সেলিং সহ সব ধরনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল। দুপুরে সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আশ্বাস দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে আমরা আর্থিক সহায়তা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করব। আমি আগামী সপ্তাহেই এই পরিবারটির ভিজিট করব এবং যা যা প্রয়োজন সেই ধরনের সার্বিক সহায়তা ইনশাল্লাহ দেওয়া হবে। ফেনী থেকে লুট হওয়ার 5 দিন পর গার্মেন্টসের বিপুল পরিমাণ তৈরি পোশাক উদ্ধার করেছে পুলিশ। গত রাত 10:30টার দিকে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকা থেকে এই মালামাল উদ্ধার করা হয়। পুলিশ ও মামলা সূত্র জানায়, গত 10 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীর তেমুহনী এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যান থেকে লুট করা হয় মোল্লা ট্রেডার্সের বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য। পরদিন প্রতিষ্ঠানের মালিক বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা করে কাভার্ড ভ্যানের চালক মোতালেবকে গ্রেফতার করে পুলিশ। একই দিন আটক করা হয় তার আরও 3 সহযোগীকে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গতরাতে অভিযান চালিয়ে লুট হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আমরা মালটা পাচার কালে আমরা সেখান থেকে এই মাল রিকভারি করতে সক্ষম হই। এর মধ্যে যারা ঘটনায় সম্পৃক্ত আছে তাদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। নরসিংদীতে অবৈধভাবে নেয়া 350 গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানিয়েছে, দুপুরে সদর উপজেলার বাঘহাটা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় একে একে বিচ্ছিন্ন করা হয় অবৈধভাবে নেয়া অন্তত 350 বাসাবাড়ির গ্যাস সংযোগ। দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল অবৈধভাবে এ সংযোগের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল বলে জানান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এই অবৈধ সংযোগের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। তারা এখান থেকে গা ঢাকা দিয়েছে। তবে তারপরও আমরা যে কয়টি নাম পেয়েছি তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা রুজু করার জন্য আমি গ্যাস অফিসকে বলেছি এবং পুলিশকে নির্দেশনা দিচ্ছি। দেশের বিভিন্ন জেলায় দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নামের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে 7টি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা এস এম আল মামুন
বাদী হয়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। পরে দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা প্রবীর বাদী হয়ে মানহানির অভিযোগে 100 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করে আলাদা মামলা করেন। দুটি মামলারই শুনানি হয়। পরে মাহফুজা নামের বিরুদ্ধে সমন জারির পাশাপাশি রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত করতে কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দেন আদালত। একই অভিযোগে ময়মনসিংহ, গাজীপুর ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন আদালতে অন্তত 7টি মামলা করা হয়েছে। গাইবান্ধায় অনির্দিষ্টকালের জন্য ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ ঘোষণা করেছে বিক্রয় প্রতিনিধিরা। এতে বিপাকে পড়েছেন জেলার ওষুধ ব্যবসায়ীরা। ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া জানায়, সম্প্রতি অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাইফুল গ্রুপ রনি গ্রুপকে ওষুধ সরবরাহ না করতে তাদেরকে চিঠি দেয়। পরে তাদের এ দাবি না মানায় সাইফুল গ্রুপ ওষুধ বিক্রয় প্রতিনিধিদের পাওনা বিল আটকে দেয়। এ ঘটনার প্রতিবাদে সকালে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয় ফারিয়া। অষ্টম পে স্কেলে বেতন ভাতা প্রদান সহ বোর্ড কল্যাণ ট্রাস্টের ফান্ডে অর্থ বরাদ্দের দাবিতে রংপুরে মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুর 12টার দিকে রংপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জানান, জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অষ্টম পে স্কেলে বেতন ভাতা পেলেও বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে দেয়া হচ্ছে না। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী একাধিকবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না বলেও জানান তারা। উন্নত চিকিৎসার জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবিকে রাজধানীর মহাখালীর বক্ষ ব্যাধি হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। সকালে তাকে মহাখালীর বক্ষ ব্যাধি হাসপাতালে ভর্তি করার পর আইসিইউতে রাখা হয়। তার চিকিৎসার জন্য বক্ষ ব্যাধি হাসপাতালের পরিচালককে প্রধান করে 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পরে তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই বীর মুক্তিযোদ্ধাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। এর আগে গতকাল বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তাকে ভর্তি করা হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। বরিশালে শুরু হয়েছে 2 দিনব্যাপী জীবনানন্দ মেলা। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের 116তম জন্মজয়ন্তী উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। সকালে নগরীর বিএম কলেজ মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক। উদ্বোধনের পর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে আলোচনা সভা শেষে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন উত্তরণের শিল্পীরা। এবারের মেলায় 20টি স্টলে কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ সহ রকমারি পিঠার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কেরানীগঞ্জের শিশু আব্দুল্লাহ, গাজীপুরের সোলাইমানের পর এবার হবিগঞ্জে গর্তের ভেতর থেকে নিখোঁজ 4 শিশুর লাশ উদ্ধার। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড বলছে স্বজনরা। রাজশাহীতে চুরির অপবাদে গণপিটুনিতে যুবক নিহতের ঘটনা পরিকল্পিত, অভিযোগ স্বজনদের। 2 শিশু নির্যাতন মামলায় 3 আসামির জামিন মঞ্জুরের ন্যায় বিচার নিয়ে শঙ্কা। এটিএম কার্ড জালিয়াতিতে জড়িত এক বিদেশি সহ 3 জন শনাক্ত। 36 গ্রাহকের প্রায় 21 লাখ টাকা লোপাট। 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরতের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। মে মাসের মধ্যে শেষ হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হবে 70,000 কোটি টাকায়। এবং কঠোর নজরদারির কারণে চট্টগ্রাম বন্দরে জলদস্যুতার তৎপরতা শূন্যের কোটায়। গ্রিন পোর্টের তালিকায় আবারও অন্তর্ভুক্ত চট্টগ্রাম। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।